রেপ কালচার এই শব্দ দুটি যখন এই ধরনের ঘটনা ঘটে তখন দেখা যায় যে মানুষ এই শব্দগুলিকে ভীষণভাবে ব্যবহার করে তিরস্কার করার জন্য বা সমালোচনা করার জন্য। কিন্তু এই শব্দ বন্ধ দুটির উৎপত্তি বহু আগে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই শব্দবন্ধ দুটি শুধুই ক্রিটিসাইজ করে তাই নয়, সামাজিক অবস্থানকেও ব্যাখ্যা করে সমাজে মেয়েদের অবস্থান ঠিক কোন জায়গায়। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, রেপ কালচার এই শব্দ দুটো আমার ক্ষেত্রে অনেক বেশি নতুন, কারণ আমরা এই শব্দ দুটো শুনে বড় হইনি। বড় হওয়ার অনেকটা পরে এসে আমরা এই শব্দটা, অন্তত আমি এই শব্দটা শুনছি, রেপ কালচার। এবং এই যে শব্দ দুটো আমাকে যথেষ্ট ভাবিয়েছে। এটা যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর তিরস্কারের জন্য ব্যবহার করা হচ্ছে, সমালোচনা করে ব্যবহার করা, সেটা যেমন ঠিক, কিন্তু রিসার্চ করতে গিয়ে পেলাম যে এই শব্দবন্ধ দুটো অ্যাকচুয়ালি আমেরিকা থেকে উৎপত্তি। আমেরিকায় এই শব্দ দুটিকে কয়েন করে একটি ফেমিনিস্ট গ্রুপ, যাদের নাম হচ্ছে সেকেন্ড ওয়েভ ফেমিনিস্ট গ্রুপ। 1970 সালে এটাকে কয়েন করা হয়েছিল, এই রেপ কালচার এই শব্দ দুটিকে। কেন কয়েন করা হয়েছিল? কয়েন করা হয়েছিল এই কারণে, সেই সময় আমেরিকায় সেক্সুয়াল ভায়োলেন্স আর অ্যাবিউজ যেভাবে বেড়ে যাচ্ছিল এবং সমাজ তার ব্যাখ্যা যেভাবে করছিল, এই দুটোকে এক জায়গায় আনার জন্য এই রেপ কালচার এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। আসলে রেপ কালচার শব্দটি ব্যবহার করা হয়েছিল এটা বোঝাতে যে আমেরিকায় সেই সময় সেক্সুয়াল ভায়োলেন্স আর অ্যাবিউজ নর্মালাইজ হয়ে গিয়েছিল। আর নর্মালাইজ হয়ে যায় কখন? যখন সমাজ সেই ব্যাখ্যাটাকে এমন ভাবে করে যেন সেটা খুব একটা স্বাভাবিক ঘটনা, এবং তাই সেটা বোঝাতে গিয়ে, এই সেক্সুয়াল ভায়োলেন্স আর অ্যাবিউজকে বোঝাতে গিয়ে এই রেপ কালচার শব্দটি কয়েন করে একটি ফেমিনিস্ট গ্রুপ 1970 সালে। এবার এর একটা বড় ব্যাখ্যা আছে। এই কোন একটা রেপের ঘটনা ঘটলো এবং সেটাকে আমরা রেপ কালচার হিসেবে ধরলাম, একদমই ঠিক, কিন্তু তার পেছনে একটা বড় ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি? সেই ব্যাখ্যাটার মধ্যে রয়েছে যে সমাজে এই যে মেয়েদেরকে ছেলেদের তুলনায় কম হিসেবে দেখা। দেখুন, একদম এটা আমার কথা নয়, আমি রিসার্চ করে যা পেয়েছি সেই তথ্য আমি তুলে ধরছি আপনাদের সামনে। রেপ কালচার আসলে কোন ভিত্তির উপর গড়ে ওঠে বা কোন ভিত্তির উপর দাঁড়িয়ে একটা সমাজকে আপনি রেপ কালচারের তকমা দিতে পারেন, সেটা আমি ব্যাখ্যা করলেই আপনাদের কাছে সেটা জলের মতন সহজ হয়ে যাবে। এবার যে কথায় আসছি, সেই কথাটা হচ্ছে যে যখন একটি সমাজ মেয়েদেরকে কম হিসেবে দেখে ছেলেদের তুলনায়, তখন সেই সমাজে রেপ কালচারকে প্রমোট করা হয়। আর কি কি হতে পারে? আর এখানে বলছে যে ধরুন, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, যে অপরাধী আছে তাকে শাস্তি দিতে অপারগ, তাকে দ্রুত শাস্তি দেওয়া বা তার বিচারে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যদি সেই জায়গাটায় অপরাধীকে পৌঁছে দিতে না পারে, যে জায়গাটা সে একজন ভিকটিমকে পৌঁছে দিয়েছে, তাহলে কিন্তু এই সংস্কৃতি উদ্ভব হয়, এই সংস্কৃতি বেড়ে ওঠার সাহস পায়। আর কি পয়েন্ট বলছে? আর পয়েন্ট বলছে যখন একটা অপরাধ ঘটে যায় তখন যার উপর ঘটছে, যে ভিকটিম, তাকে দায়ী করা, ভিকটিম ব্লেমিং, এটা কিন্তু রেপ কালচারকে, এই যে ধর্ষণ সংস্কৃতিকে প্রমোট করে। যে তাকেই দোষী বলা হচ্ছে, যাকে ধর্ষিতা হতে হলো, যাকে অ্যাবিউজ করা হয়েছে, সেই মানুষটিকে, সেই মহিলাটিকেই ধরা হচ্ছে যে সেই কালপ্রিট, তার কোনো দোষ ছিল, তার কোনো ভুল ছিল। ওই যে আমাদের যে ল কলেজের মেয়েটির ক্ষেত্রে অনেক নেতা মন্ত্রীদের বলতে শুনছেন যে মেয়েটি কেন গেছিল, এটা হচ্ছে ভিকটিম ব্লেম করা। এই ভিকটিম ব্লেম যতক্ষণ করা হবে ততক্ষণ কিন্তু একটি সমাজে রেপ কালচারকে, এই যে ধর্ষণ সংস্কৃতিকে প্রমোট করা হবে বলা হচ্ছে। আমার কথা না, কিন্তু আমি রিসার্চ করে যা পেয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর কি বলছে? আর বলছে যে যখন বিশ্বাস করা হয় না, মানে ব্যাপারটা কি আদৌ ঘটেছে, যখন এটা অবিশ্বাসের জায়গায় চলে যায়, যে আদৌ কি ওই ঘটনাটা ঘটিয়েছে, না সেরকম তো দেখে মনে হয় না, বা এই মেয়েটি যে ব্লেম করছে
আদৌ কি হয়েছে তার সাথে ঘটনাটা, বা এতটাও কি হয়েছে, এই বিশ্বাসের জায়গা থেকেও কিন্তু বলা হচ্ছে যে এইগুলি পয়েন্ট যেখানে একটি সমাজ যে ধর্ষণ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায় বা ধর্ষণ সংস্কৃতিকে প্রমোট করা হয়। আর কি কি পয়েন্ট বলছে? আর একটা বিষয় হচ্ছে যে এই যে খোঁজা, যে মেয়েটি কেন অত রাত্রিরে ওই জায়গায় গিয়েছিল। নির্ভয়, আমি আপনাদের সঙ্গে একটা ছোট ঘটনা শেয়ার করি। নির্ভয়ের ঘটনা আমরা সবাই জানি। নির্ভয়ের সময় আমি দেখেছিলাম যে প্রচুর মানুষ এই ধরনের ঘটনা ঘটেছিল, মানে ধর্ষণ একটা ভায়োলেন্স, সেটাকে অ্যাড্রেস না করে অনেক মানুষ এই কথা বলেছিল যে অত রাত্রিরে মেয়েটি কেন বাসে উঠেছিল, বা বলেছিল যে মেয়েটি কেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাসে অত রাত্রিরে সিনেমা দেখতে গিয়েছিল, বা এটাও বলেছিল যে মেয়েটি কেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসেছিল। ধর্ষণ একটা অপরাধ, একটা ভায়োলেন্স, সেটাকে অ্যাড্রেস না করে যখন মিডিয়া, যখন সামাজিক যে নিয়ম কানুন যখন খোঁজে, তার ফাঁক ফোকর খোঁজে, তখন কিন্তু এই রেপ কালচার প্রমোট হয় বা ধর্ষণ সংস্কৃতি এগিয়ে যেতে সাহস পায়, বা ধর্ষণ সংস্কৃতি নর্মালাইজ হয়ে যায়। কি পোশাক পরেছে, কেন অত রাতে গিয়েছিল, এটাও যেমন একটা ব্যাপার। বয়েজ উইল বি বয়েজ, এটাও কিন্তু একটা বিষয়। বয়েজ উইল বি বয়েজ বললে ছেলেদের যাবতীয় কুকর্মকে জাস্টিফাই করা হয়ে যায়। একটা অশ্লীল ঘটনা, মহিলাদের ধর্ষণ একটি অশ্লীল ঘটনার থেকেও বড় হিসেবে দেখা যে সেটি একটি অপরাধমূলক কারবার বা একটি কাজ। এইভাবে আমাদেরকে পুরো বিষয়টা ভাবতে হবে। এবং এই যে বয়েজ উইল বি বয়েজ, মানে এই যে এটাকে ওই আর কি হিরোইজম দেখা, মানে হিরো ওয়ার্শিপ হিসেবে দেখা, এটা একদমই ঠিক না। এবং জোকস, কোন মজা জোকস করা, এই যে সেক্সুয়াল যে মানে একটা মজা হিসেবে এটাকে ব্যবহার করা, এইগুলোকে এইগুলো কিছুটা প্রমোট করে। এবং অবশ্যই মেয়ে মানে মানে মেয়েদের অধিকার, মেয়েদের নিরাপত্তা, মেয়েদের অধিকারের বিষয়টা যেহেতু আমরা ভাবি না মেয়েদের কি কি অধিকার আছে সেটা নিয়ে ভাবি না, ফলে এটাও কিন্তু একটা সমাজে ধর্ষণ সংস্কৃতিকে প্রমোট করে। আর কি প্রমোট করে? যে ভিকটিম হয়েছে তার পাশে না থাকা, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে তার পাশে না থাকাটাকেও কিন্তু কোথাও এই যে ধর্ষণ সংস্কৃতি বলছি আমরা, সেটাকে প্রমোট করে। এবং এইগুলো সমস্ত যখন প্রমোট হয়ে যায় তখন একটা সমাজের ধর্ষণ ভীষণ একটা স্বাভাবিক ঘটনা হয়ে যায়। এবং যেটা হয় সেটা হচ্ছে যে স্বাভাবিক ঘটনা হয়ে যায় তাদের কাছে যারা দেখছে আসলে সেক্সুয়াল ভায়োলেন্স আর কি, এটা শব্দটা ভায়োলেন্স হলে সুবিধে, তার কারণ সেক্সুয়াল ভায়োলেন্স আসলে যেটা বলছে সেটা হচ্ছে যে একটা অপরাধ। ভায়োলেন্স একটা অপরাধ, যতক্ষণ না সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে অপরাধ বলে, ততক্ষণ কিন্তু সেটা হয়ে যাচ্ছে একটা মানে মানুষ পার পেয়ে যাচ্ছে, বা কোথাও মনে হচ্ছে যে এটা এমন কিছু ব্যাপার না। এই যে সেক্সুয়াল যে আমরা বলছি যে ধর্ষণ সংস্কৃতি, এটা কোথাও নর্মালাইজ করে দেয় এই ভায়োলেন্সটাকে। এটা তো অ্যাকচুয়ালি ভায়োলেন্স, এটা রেপ অ্যাকচুয়ালি তো একটা ভায়োলেন্স, অ্যাবিউজ অ্যাকচুয়ালি ভায়োলেন্স। এবং অবশ্যই এই যে রেপ কালচার আসলে একটি সমাজে মেয়েদের অবস্থানটাকে পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দেয় যে সেই সমাজে মেয়েদের অবস্থানটা ঠিক কোন জায়গায় গিয়ে নেমেছে, এবং তার পেছনে মেয়েদেরকে সমাজের দেখার দৃষ্টি, মেয়েদের নিয়ে ভাবনার দৃষ্টিভঙ্গি, মেয়েদের অধিকার নিয়ে সমাজের ভাবনার দৃষ্টিভঙ্গি কেউ কিন্তু ব্যাখ্যা করে, যেখান থেকে একজন পুরুষ মানুষ সাহস পায়, একজন মানুষ সাহস পায় একটি মেয়ের ওপর সেক্সুয়াল ভায়োলেন্স কন্ডাক্ট করতে। সেহেতু এবং ওই যে বয়েজ উইল বি বয়েজ এই দৃষ্টিভঙ্গি, এবং মেয়েটির পোশাক কি ছিল, মেয়েটি অত রাতে বেরিয়েছিল কেন, মেয়েটি ইউনিয়ন রুমে যাওয়া উচিত হয়নি, একজন বন্ধুকে যখন রেপ করে, এই কথাগুলো কোথাও জাস্টিফাই হয় না, বরঞ্চ এই কথাগুলি প্রমোট করে রেপ কালচারকে। এরপরেও যখন আমাদের সমাজে একটি মেয়ের সাথে এই সেক্সুয়াল ভায়োলেন্স, আমি ভায়োলেন্স শব্দটাই ব্যবহার করব, এই সেক্সুয়াল ভায়োলেন্স বা সেক্সুয়াল অ্যাবিউজ হয়, সেক্সুয়াল ভায়োলেন্স হয়, তখন জানবেন আমাদের সমাজ আসলে
এই রেপ কালচারকে প্রমোট করছে। আমাদের সমাজ আসলে এই ধর্ষণ সংস্কৃতির ধারক ও বাহক। আপনাদের এই স্টোরি কেমন লাগলো আপনারা জানাবেন। আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং সম্পূর্ণ সাংবাদিক সত্তার স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে এবং অবশ্যই জনগণের স্বার্থে এবং অবশ্যই যে মেয়েটি এই ধর্ষণ সংস্কৃতির শিকার হয়েছে এবং যারা যারা এই ধর্ষণ সংস্কৃতির শিকার হয়েছে তাদের সমর্থনে, তাদের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে আমি আমার এই চ্যানেলের এই স্টোরিটি করলাম। যারা এই ধর্ষণ সংস্কৃতির শিকার হয়েছে সে সমস্ত ভিকটিমের পক্ষে দাঁড়িয়ে এবং কোনো ব্লেম গেম না দিয়ে শুধুমাত্র এই ধর্ষণ সংস্কৃতি যাতে আগামীতে বন্ধ হয় এবং মেয়েদের অবস্থান যাতে আরো বেটারমেন্ট হয়, মেয়েদের অধিকার এবং নিরাপত্তা যাতে সুরক্ষিত হয়, সেই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আমি আজকে আমাদের এই স্টোরি শেষ করলাম। নতুন কোন স্টোরি নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন।